আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাই ভাই দেহ বস আইতাছে। বদনার কথা মতো নূরেরা মাথা তুলে এদিক ওদিক তাকাচ্ছে বসকে দেখার জন্য, কিন্তু কোথাও দেখতে পেল না ওরা। নূর মদনার দিকে তাকিয়ে বলল, কোথায় আপনার বস? দেখছি না তো। এই যে আমি এখানে, নিচের দিকে তাকান। বসের কণ্ঠ শুনে নূরেরা নিচের দিকে তাকিয়ে দেখল 3 ফুট লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে। নূর অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি ওদের বস? হ্যাঁ আমি ওদের বস। আমি হলাম দা ভয়ঙ্কর ছোটকা ডন। এবার আর নিজেদের হাসি আটকাতে পারল না ওরা। তিনজনই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে একজনের ওপর আর একজন গড়িয়ে পড়ছে ওরা। লাইক সিরিয়াসলি, এটা আবার ডন? বেচারা ডন ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের দাপট প্রমাণ করার জন্য আরো রাগী ভাব দেখিয়ে বলল, এই তোমরা হাসছো কেন? আমি তো সত্যি অনেক ভয়ঙ্কর। এই দেখো আমার কাছে গানও আছে। কথাটা বলে বস তার মতোই একটা পিচ্ছি ডুপ্লিকেট গান বের করলো। সেটা দেখে ওদের হাসি থামার বদলে আরো বেড়ে গেল। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। নীলা হাসতে হাসতে বলতে লাগলো, বেশ বেশ আর বলেন না, মরে গেলাম হাসতে হাসতে। নীলা বেচারা নিজের দাপট প্রমাণ করার আরো কিছু চেষ্টা করতে লাগলো, তবে যত চেষ্টা করছে ওদের হাসি ততই বেড়ে যাচ্ছে। এবার বেচারা ডন কেঁদেই ফেলল। হাত পা ছাড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, এমন করো কে? একটু ভয় পাও না আমারে? এক সিমটি দেও তো ভাই, প্লিজ প্লিজ। বেচারার কান্দা দেখে ওরা অনেক কষ্টে নিজেদের মুখ চাপল, কিন্তু 5 সেকেন্ড যেতে না যেতেই আবারও ওরা অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন ওদের কেউ লাফিং গ্যাস দিয়ে দিয়েছে। তখনই ওখানে আদিত্যেরা চলে এলো। নূরদের এভাবে হাসতে দেখে আর এখানকার পরিবেশ দেখে ওরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ওরা বুঝতে পারছে না ওদের কিডন্যাপ হয়েছে নাকি এখানে ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। আদিত্যেরা ওদের কাছে এগিয়ে গেল। আদিত্যদের দেখে নূরেরা ওদের হাসি থামালো। আদিত্য ওদের কাছে এগিয়ে যেতে নিলেই বদনা এসে ওদের থামাতে গেলেই আদিত্য এক চড় মেরে দিল। বেচারা বদনার চান্দি ঘুরে উঠল। সে ঠাস করে নিচে পড়ে। বদনার অবস্থা দেখে বাকিদের ভয়ে মতে দেওয়ার দফা। আদিত্য দ্রুত গিয়ে নূরের বাঁধন খুলে দিয়ে 2 হাতে মুখটা ধরে পড়ল, ঠিক আছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি। আবির আর বিহান এসে আয়াতার নীলার বাঁধন খুলে দিল। আদিত্য ওই লোকগুলোকে দিকে রাগী চোখে তাকিয়ে তেড়ে যেতে লাগলো। বেচারারা তো আগেই ভয়ে জড়সড় হয়ে আছে। নূর আদিত্যের হাত ধরে ওকে আটকে দিয়ে বলল, থাক, ওদের মারবেন না, ওরা এতটা খারাপ না, একটু বুদ্ধি কম। আদিত্য ভ্রু কুচকে নূরের দিকে তাকালো। কিডন্যাপারের জন্য এত দরদ দেখে একটু অবাক হচ্ছে ও। যাই হোক, শেষমেশ আর মারল না। ওরাও আদিত্যদের কাছে মাপ চেয়ে তওবা করলো, আর কখনো এমন কাজ করবে না। তারপর আদিত্যেরা ওদের নিয়ে চলে গেল। রিসোর্টে ফিরে এসে সবাই যার যার রুমে চলে গেল। আদিত্য আর নূরও ওদের রুমে ঢুকলো। তবে নূর খেয়াল করলো আদিত্য ওর দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। আদিত্যের কঠিন হয়ে থাকা মুখমণ্ডল দেখে নূর বুঝতে পারছে আদিত্য প্রচুর রেগে আছে। রেগে থাকারই কথা, ওরা কাজই এমন করেছে। কিন্তু এখন হিরোর রাগ ভাঙাবো কেমন করে? আদিত্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়ি খুলছে। তখনই নূর গিয়ে পেছন থেকে আদিত্যকে জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, সরি সরি, আর কখনো এমন হবে না, সত্যি বলছি, প্লিজ মাফ করে দাও, কথা বলো আমার সাথে প্লিজ। নূরের সরির খুব একটা প্রভাব পড়ল না আদিত্যের উপরে। আদিত্য নূরের হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই নূর আদিত্যের হাত ধরে আবারও বলে উঠল, সরি তো, প্লিজ মাফ করে দাও না। আদিত্য এবার চোয়াল শক্ত করে নূরের 2 কাঁধ শক্ত করে ধরে হালকা ঝাঁকিয়ে রাগী কণ্ঠে বলল, হোয়াট সরি? হ্যাঁ হোয়াট সরি? সরি বললেই সব খতম হয়ে গেল? তুমি কি এখনো সেই বাচ্চা নূর আছো যে কিছুই বুঝতে পারো না? তুমি জানো না তুমি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে আমার জান বেরিয়ে যায়? তুমি জানো তোমাকে না দেখে কি অবস্থা হয়েছিল আমার? এই 3টা ঘন্টা দম বন্ধকর ছিল আমার জন্য। আজ ওই লোকগুলো যদি সত্যিকারে খারাপ লোক হতো তাহলে কি হতে পারতো তোমাদের সাথে ধারণা আছে তোমার? সে কথা ভাবতেই আমার রুহু কেঁপে ওঠে। কিন্তু তুমি কিভাবে বুঝবে? তুমি বুঝলে বারবার আমার সাথে এমন করতে না। তোমাকে আমি মানা করেছিলাম না বাইরে কোথাও যাবে না? তাহলে কি এমন জরুরি কাজে তোমাদের যেতে হলো বলো? নূর কাঁদো কাঁদো গলায় কিছু বলতে যাবে
তার আগেই আদিত্য ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, থাক, তোমার এই সিলি এক্সকিউজ শোনার ধৈর্য আমার মাঝে নেই। তুমি থাকো তোমার মতো। কথাটা বলেই আদিত্য নূরকে ছেড়ে দিয়ে কাপড় চোপড় নিয়ে হনহন করে ওয়াশরুমে ঢুকে গেল। আর নূর দাঁড়িয়ে থেকে নীরবে কাঁদতে লাগলো। তারপর নিজের চোখ মুছে মনে মনে বলল, শুধু ভ্যা করে কাঁদলে কাজ হবে না, আমাকে আমার হিরোকে মানাতে হবে। রাগিয়ে যখন দিয়েছি আমি, তখন আমি রাগ ভাঙাবো। নূর মনে মনে কিছু প্ল্যান করে নিল। 10-15 মিনিট পর আদিত্য ওয়াশরুম থেকে বের হলো। রুমে ঢুকতেই থমকে গেল আদিত্য। নূর একটা লাল রঙের পাতলা জর্জেট শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শাড়িটা একটু সিনেমার নায়িকাদের মতো আবেদনময়ী ভাবে পড়েছে। স্লিভলেস ব্লাউজের ওপর পাতলা শাড়ির নিচে ফর্সা মেদহীন পেট আর নাভি দৃশ্যমান। নূরের এমন আবেদনময়ী অবতার দেখে আদিত্যের নেশা জাগলেও তার রাগের সামনে সেটাকে সে বাইরে আসতে দিল না। আদিত্য অন্যদিকে তাকিয়ে নূরের সামনে দিয়ে নূরকে পুরোপুরি ইগনোর করে চলে যেতে লাগলো। তবে নূরও এত সহজে হার মানার পাত্রী নয়। আজ তো যে করেই হোক সে তার হিরোকে মানিয়েই ছাড়বে। তাই নূর আদিত্যের হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনলো। তারপর দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে মায়াবী হেসে গেয়ে উঠল, সোনা কিতনা সোনা হে সোনে জैसा তেরা মন। আদিত্য ভাবলে শিন ভাবে নূরের হাত নিজের গলা থেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো। নূর আবারও আদিত্যের হাত ধরে আটকালো। আদিত্যের আগে পিছে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে আদিত্যকে ছুঁয়ে গাইতে লাগলো, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन। আদিত্য ভেতরে ভেতরে ঠিকই নূরের কাজকর্ম এনজয় করছে, তবে উপরে উপরে রাগ দেখিয়ে আবারও চলে যেতে লাগলো। নূর এবার আদিত্যকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজে ওর কোলে বসে হাতের 2 আঙ্গুল দিয়ে আদিত্যের বুকের উপর হাঁটার মতো করে কিছুটা আবেদনময়ী ভঙ্গিতে গেয়ে উঠল, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर 1। तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा हीरो नंबर 1। আদিত্য আর মিথ্যে রাগ দেখাতে পারল না। গান গাইতে গাইতে আদিত্য নূরকে কোলে নিয়ে বিছানার দিকে এগুলো। নূর মুচকি হেসে আদিত্যের বুকে মুখ গুজল। আদিত্যেরা সবাই পরের দিন আবার ঢাকায় ব্যাক করলো। ঢাকায় আসার 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। সবাই আবার যার যার লাইফে ব্যতিব্যস্ত হয়ে গেছে। নূর আর আদিত্যের লাইফ দেখলে গেলে ঠিকই চলছে, তবে ইদানিং নূর একটা জিনিস খেয়াল করছে, আদিত্য আজকাল কেমন যেন বদলে গেছে। আজকাল অনেক দেরি করে বাসায় ফেরে, সকালেও অনেক সকাল সকাল অফিসে চলে যায়। নূরকে আজকাল বেশি সময়ই দেয় না আদিত্য। তবুও নূর এটা নিয়ে বেশি মন খারাপ করে না, কারণ ও বোঝে আদিত্যের অনেক বড় বিজনেস, কাজের চাপ হয়তো বেশি হয়ে গেছে, তাই হয়তো সময় দিতে পারে না। তবে আদিত্য সময় দিতে না পারলেও নূরের কেয়ারে কোনো কমতি রাখে না। অফিসে থাকলেও সব সময় নূর খেয়েছে কিনা সে খোঁজ খবর রাখে। তার সার্ভেন্টদের বলে রেখেছে নূর খাওয়া দাওয়ার গাফিলতি করলে তাকে যেন ফোন দিয়ে জানিয়ে দেয়। আজ শুক্রবার সকাল 8টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর আরামোরা ভেঙে চোখ খুলে তাকালো, তবে চোখ খুলে রোজকার মতো আদিত্যকে চোখের সামনে দেখতে না মুখটা মলিন হয়ে গেল নূরের। নূর উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখল, না, আদিত্য কোথাও নেই। তাহলে আদিত্য অফিসে চলে গেছে? কিন্তু আজ তো শুক্রবার, ছুটি দিন, তাহলে কোথায় গেল? নূর মলিন মুখে ও পাশে তাকাতেই ছোট্ট টেবিলের ওপর পেপার ওয়েটের নিচে একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। নূর চিরকুটটা হাতে নিয়ে দেখল আদিত্যের লেখা চিরকুট। আদিত্য লিখেছে, সরি অ্যাঞ্জেল, একটা জরুরি কাজের জন্য সকাল সকাল আসতে হয়েছে, তাই তোমাকে ডাকিনি। প্লিজ রাগ করো না, আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও। আমি দুপুরের দিকেই মিটিং শেষ করে চলে আসবো। নূর মুচকি হেসে চিরকুটটা ঠোঁটের ওপর চেপে ধরে চুমু খেল। মনে মনে খুব খারাপ লাগছে ওর। ইস, একটু সকাল সকাল উঠলে হিরোকে দেখতে পেতাম। এত ঘুম কেন আমার চোখে? নূর প্রতিদিনই সকাল সকাল ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, তবে সে অ্যালার্ম কখনো বাজে না। আর এর কারণ যে আদিত্য তাও জানে ও। আদিত্য রোজই ওর অগোচরে অ্যালার্ম বন্ধ করে দেয়, যাতে নূরের ঘুম না ভাঙে। তাই নূরও সকাল সকাল উঠতে পারে না। আদিত্য আমার কত কেয়ার করে, আর আমি কিছুই করতে পারি না ওর জন্য। এসব ভাবতে ভাবতে নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। দুপুরের দিকে নূর অধীর আগ্রহে বসে আছে ড্রয়িং রুমে। আদিত্য বলেছিল দুপুরের দিকে আসবে, তাই নূর বসে ওর অপেক্ষা করছে। আদিত্য আসলে তারপর একসাথে খাবে, সেই আশায় বসে আছে নূর।
দুপুর 2টো বেজে গেল, তবুও আদিত্য এখনো আসছে না। নূর আদিত্যের খবর জানতে ওর নাম্বারে ফোন দিল, তবে ফোন রিসিভ হলো না। নূরের একটু চিন্তা হচ্ছে, আদিত্য হাজার ব্যস্ততার মাঝেও সব সময় ওর ফোন রিসিভ করে, তাহলে আজ রিসিভ করলো না কেন? সব ঠিক আছে তো? এসব ভাবনায় নূরের কেমন অস্থির লাগতে লাগলো। দেখতে দেখতে 3টে বেজে গেল, তবুও আদিত্যের আসার নাম নেই। নূর আবারও ফোন দিল, কিন্তু এবারও ফোন রিসিভ হলো না। নূরের আরো চিন্তা হতে লাগলো। নূর ভাবলো একবার বিহানকে ফোন করে দেখা যাক ওরা কোথায় আছে। তখনই হঠাৎ নূরের ফোনে আদিত্যের মেসেজ এলো। নূর দ্রুত মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা আছে, সরি অ্যাগেন অ্যাঞ্জেল, আসলে আমার কাজের চাপ বেশি, তাই আস্তে আস্তে রাত হয়ে যাবে। তুমি প্লিজ খেয়ে নিও, একদম না খেয়ে থাকবে না কিন্তু। আমি কিন্তু সার্ভেন্টদের কাছে খবর নেব, আর যদি শুনেছি তুমি খাওনি তাহলে কিন্তু তোমার না খাওয়ার শাস্তি ওরা পাবে, তাই ওদের চাকরি বাঁচাতে হলেও তুমি টাইম মতো খেয়ে নিবে। ওকে বাই। মেসেজটা পড়ে নূর একটু স্বস্তি পেলেও কিছুটা মন খারাপও হলো ওর। কত আশা করে বসেছিল আদিত্য আসলে একসাথে খাবে, কিন্তু সে তো আসবেই না। নূরের খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। তবুও আদিত্যের ধমকি অনুযায়ী বেচারা সার্ভেন্টদের চাকরি বাঁচাতে নূর অনিচ্ছুকভাবে অল্প করে কিছু খেয়ে নিল। এভাবে দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেছে। আদিত্য এখন আগের থেকে আরো বেশি বদলে গেছে। আদিত্য এখন প্রায়ই নূর ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। আবার রাতে ফিরতে ফিরতে নূর ঘুমিয়ে পড়ার পরে ফেরে। আজ একটা সপ্তাহ হলো আদিত্যকে সরাসরি দেখতে পায় না নূর। শুধু আদিত্যের খুলে রাখা কাপড় চোপড় দেখে বুঝতে পারে আদিত্য এসেছিল। নূর অনেক চেষ্টা করে, রাতে অনেকক্ষণ জেগে থাকে আদিত্যের বাসায় ফেরার আশায়। তবুও একটা সময় অবাধ্য চোখজোড়া বন্ধ হয়ে আসে নূরের। আবার সকালে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখলে সেটাও আদিত্য বন্ধ করে রাখে, যার কারণে সকালেও আদিত্যকে দেখা হয় না ওর। এখন আর নূরের জন্য কোনো চিরকুটও রেখে যায় না আদিত্য। সারাদিনে একবার ফোনও করে না, আর নূর ফোন করলেও ফোন ধরে না, শুধু একটা মেসেজ পাঠিয়ে দেয়, আমি ব্যস্ত আছি, খেয়ে নিও। ব্যাস এতটুকুই। নূরের এখন প্রচুর খারাপ লাগে। যতই মনকে বোঝানোর চেষ্টা করুক যে আদিত্য হয়তো সত্যিই ব্যস্ত তাই এমন করছে, তবুও অবুঝ মনটা আজকাল এসব বুঝতে চায় না। তার খুব খারাপ লাগে, না চাইতেও নানান খারাপ চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে এসে ভর করে। নূরের ভয় হয় ওর হিরোটা কি সত্যিই বদলে গেছে। না না, এমন কিছুই না। তুইও না কি সব ফালতু চিন্তা নিয়ে থাকিস, এমনটা কখনোই হবে না। আমার হিরো আমাকে অনেক ভালোবাসে, সে নিশ্চয়ই ব্যস্ততার কারণেই এমন করছে, আর কিছুই না। তুই একদম উল্টো পাল্টা ভাববি না। এসব ভেবে ভেবে নূরের হাত পা ঠান্ডা হয়ে আসে। আবার সে নিজেই নিজেকে বুঝ দেয়। এসব নানান কথা বলে মনকে বোঝানোর চেষ্টা করলেও সেটা কতটুকু কার্যকরী হয় সেটা জানা নেই নূরের। রাত 10টা, যথারীতি আদিত্য এখনো বাসায় ফেরেনি। তবে আজ নূর পণ করে নিয়েছে সে আজ আদিত্য না আসা পর্যন্ত কিছুতেই ঘুমাবে না। নূর আজ শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসে আছে আদিত্যের জন্য। আজ সে নিজের হাতে ডিনার বানিয়েছে আদিত্যের জন্য। যদিও আদিত্য ওকে কিচেনের ধারে কাছেও যেতে মানা করেছে, তবুও আজ নূর আদিত্যের কথা না মেনেই এই কাজ করেছে। নূর টেবিল সব খাবার সুন্দর করে সাজিয়ে রেখে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আদিত্য আসলে তারপর একসাথে খাবে। নূর বসে টিভি দেখছে আর বারবার চা খাচ্ছে যাতে ওর ঘুম না ধরে। বসে থাকতে থাকতে 11টা বেজে গেল। আদিত্য এখনো আসছে না। নূর 2বার ফোন দিয়েছে, কিন্তু বরাবরের মতো ফোন রিসিভ করেনি আদিত্য। নূরের এতক্ষণের উৎসাহ ধীরে ধীরে চুপসে গেল। তবে মনোবল হারালো না নূর, বসেই রইল আদিত্যের জন্য। সার্ভেন্টরা অনেকবার নূরকে এসে অনুরোধ করে গেছে নূরকে খাবার খেতে, বলেছে সে খাবার না খেলে আদিত্য তাদের চাকরি থেকে বাদ দিয়ে দিবে। তবে নূর আজ কোনো কথাতেই নড়বে না। সে আজ মনে মনে পণ করে নিয়েছে আদিত্য আসলে তবেই খাবে সে, না হলে খাবেই না। নূর সার্ভেন্টদের বলে দিয়েছে তারা যেন গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আবিরও কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে একটা কাজে, তাই আপাতত সেও বাসায় নেই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টার ঘন্টা বাজালো, তবুও আদিত্যের আসার নাম নেই। নূরের অবাধ্য চোখ জোড়ায় এবার রাজ্যের ঘুম নেমে আসছে। নূর অনেক চেষ্টা করেও তাকিয়ে থাকতে পারছে না। নূর না পেরে উঠে গিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে এলো।
তবে 20 মিনিট যেতে না যেতেই নূরের চোখ আবারও ভারী হয়ে এলো। নূর কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। তাহলে কি আজও সে তার হিরোকে দেখতে পাবে না? ভাবতেই নূরের ঘুম চড়ানো লাল চোখজোড়া ভিজে উঠল। আর পারল না নূর। নিজের সাথে যুদ্ধ করে শেষমেশ ঘুমের কাছে হার মেনে সোফার ওপরই কাত হয়ে ঢলে পড়ল। চোখ বন্ধ করতেই নূরের চোখের পানিটুকু গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাত 1টার পরে আদিত্য বাসায় ফিরল। সারাদিনের কাজের ধকল আর ক্লান্তিতে নাজেহাল অবস্থা। ভেতরে ঢুকে ড্রয়িং রুমে নূরকে এভাবে সোফার উপর শুয়ে থাকতে দেখে আদিত্য একটু চমকে গেল। আদিত্য টেবিলের দিকে তাকিয়ে দেখল টেবিলে খাবার সাজানো। আদিত্য যা বোঝার বুঝে গেল। আদিত্য দ্রুত পায়ে নূরের কাছে গিয়ে নূরের মুখের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। নূরের চোখের পানির দাগ এখনো আছে। আদিত্যের বুকের ভেতর ধুক করে উঠল। আদিত্য নূরের গালে হাত বুলিয়ে মনে মনে ভাবল, আমি কি আমার অ্যাঞ্জেলটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি? সারপ্রাইজ দিতে চাওয়ার চক্করে আমার অ্যাঞ্জেলটাকে আঘাত করে ফেললাম না তো? আদিত্য নূরের কপালে চুমু খেয়ে মনে মনে বলল, আজই শেষ শোনা, আর এমন হবে না। আমি আমার অ্যাঞ্জেলটাকে আর কাঁদতে দিব না। তারপর আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বেশি রাত হওয়ায় আদিত্য আর নূরকে খাওয়ার জন্য উঠালো না, না হলে আবার মাথা ব্যথা করবে ওর। সকাল 8:30টার দিকে নূরের ঘুম ভাঙল। নূর চোখ খুলে তাকিয়ে আজও আদিত্যকে পেল না। নূর মলিন মুখে ধীরে ধীরে উঠে বসল। ভীষণ কান্না পাচ্ছে ওর, আর নিজের ওপর চরম রাগও লাগছে ওর। মরার মতো ঘুম আমার চোখে কেন আসে? কেমন বউ আমি? নিজের স্বামীর আগে ঘুম থেকে উঠে তাকে একটু দেখতেও পারি না, আবার সে আসার আগেই ঘুমিয়ে পড়ি। কেমন হতচ্ছাড়া বউ আমি! আমার স্বামী সারাদিন এত কষ্ট করে বাসায় ফেরে, আর আমি কিনা তার একটু সেবাও করতে পারি না। বউ নামের কলঙ্ক আমি, আমার কোনো যোগ্যতাই নেই আসলে। এসব নানান কথা বলে নিজেকে বকতে লাগলো নূর। চোখ দুটো দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর মনমরা হয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তবে নিচে কোনো সার্ভেন্টকে দেখতে পেল না নূর। নূর ভ্রু কুঁচকে ভাবলো, আজকে সব সার্ভেন্টগুলো গেল কোথায়? কাউকেই দেখছি না। হঠাৎ রান্নাঘর থেকে কিছু টুংটাং আওয়াজ শুনতে পেল নূর। নূর ভাবলো হয়তো কোনো সার্ভেন্ট হবে, তাই ধীর গতিতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল নূর। তবে রান্নাঘরের দরজায় এসেই চমকে গেল নূর। রান্নাঘরে অন্য কেউ না, বরং আদিত্য দাঁড়িয়ে আছে। আদিত্য একটা 3/4 প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে চুলায় কি যেন করছে। নূরের যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ও কি সত্যিই আদিত্যকে দেখছে? তার মানে আদিত্য আজ অফিসে যায়নি? আজ এতদিন পরে আদিত্যকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল নূর। নূর দৌড়ে গিয়ে পিছন থেকে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আদিত্য বুঝতে পারছে নূরের এই কান্নার কারণ। আদিত্য মুচকি হেসে নূরের হাত ছাড়িয়ে ওকে সামনে আনল। নূর সামনে এসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্য কিছু না বলে নূরকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর নূর একটু শান্ত হয়ে আসলো, তবে এখনো ওভাবেই আদিত্যকে জড়িয়ে ধরে আছে। আদিত্য মুচকি হেসে বলল, কতক্ষণ এইভাবে থাকবে? ছাড়বে না? নূর আদিত্যের বুকের মাঝেই মাথা নাড়ালো, মানে সে ছাড়বে না। আদিত্য বলে উঠল, আরে বাবা, আমার পাস্তা পুড়ে যাচ্ছে তো। নূর আবারও আদিত্যের বুকের মাঝে থেকে বাচ্চাদের মতো করে বলল, যাক পড়ে। আদিত্য হালকা হাসল। তারপর 2 হাতে নূরের মুখটা উপরে তুলল। নূরের চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, আমার অ্যাঞ্জেলটাকে অনেক কষ্ট দেয় শুধু, তাই না? আসলে আমি একটা পচা হাজবেন্ড, তাই না? নূর দ্রুত মাথায় 2 দিকে নেড়ে 2 হাতে আদিত্যের মুখটা ধরে বলে উঠল, না না, একদম না। তুমি পচা না, বরং আমি একটা পচা বউ। আমি বউয়ের কোনো দায়িত্বই পালন করতে পারি না। তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার। নূরের বাকি কথা শেষ করার আগেই আদিত্য তার অভিনব কায়দায় নূরের মুখ বন্ধ করে দিল। একটু পরে নূরের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আর কখনো যেন এসব ফালতু কথা না শুনি আমি। সাদমান শাহরিয়ার আদিত্যর বউ হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা হলো তোমার এই নিষ্পাপ মন, যা অন্য কারো কাছে নেই। আর থাকলেও সেটা আমার জানার দরকার নেই, কারণ আমার বউ আমার কাছে সবচেয়ে প্রিয়, এমনকি আমার নিজের থেকেও বেশি দামি সে। বুঝেছো? এখন কান্না বন্ধ করো। অনেক কান্নাকাটি হয়েছে, আর না। আমি এতক্ষণ সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। তাই লক্ষ্মী মেয়ের মতো কান্না বন্ধ করে সুন্দর করে হাসি দাও।
আদিত্যের কথায় নূর হালকা হাসলো, তারপর বলে উঠল, তুমি সকালে রান্নাঘরে কি করছো? আর সার্ভেন্টরা কোথায়? আদিত্য মুচকি হেসে বলল, আমি আজ সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আজ শুধু বাসায় তুমি আর আমি থাকবো, আর কেউ না। আর হ্যাঁ, সকাল সকাল রান্নাঘরে এসেছি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। নূর বলে উঠল, তোমার বানাতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও, আমি নাস্তা বানাচ্ছি। হুম, একদম না, তোমার কিছু করতে হবে না। আজকে আমি আমার অ্যাঞ্জেলের জন্য নিজের হাতে সব করব। আদিত্য নূরের কোমর ধরে উঁচু করে রান্নাঘরের সিঙ্কের উপর বসিয়ে দিয়ে বলল, কোনো কথা না বলে চুপচাপ এখানে বসো। আজকে তুমি তোমার হাজবেন্ডের কুকিং ট্যালেন্ট দেখবে। নূর মুচকি হাসল। আদিত্য একটা কাঁটা চামচে ওর মাত্র রান্না করা পাস্তা থেকে 2 টুকরো পাস্তা চামচে গেঁথে নূরের মুখের সামনে ধরে বলল। খেয়ে দেখো তো কেমন হয়েছে। নূর মুচকি হেসে পাস্তাটা মুখে নিল। পাস্তা খেয়ে হাতের আঙ্গুল এমন করে পোছালো, অনেক ভালো হয়েছে। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে আবারও খাওয়াতে লাগলো। খাওয়াতে গিয়ে হঠাৎ পাস্তার একটু ঝোল নূরের থুতনি আর গলার নিচে পড়ল। নূর পাশ থেকে টিস্যু নিয়ে মুছতে গেলে আদিত্য বাধা দিয়ে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, মুছতে হবে না, এতক্ষণ তুমি খেলে, এখন আমার পালা। কথাটা বলে আদিত্য নূরের থুতনি আর গলার নিচের অংশ লেগে থাকা ঝোলটুকু জিহ্বা দিয়ে লেহন করে নিল। নূর শিহরণে আদিত্যের চুল খামচে ধরল। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে কানের কাছে এসে লো ভয়েসে বলল, মনে হচ্ছে এইটুকুতে ক্ষুধা মিটবে না, খিদে আরো বেড়ে যাচ্ছে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমের দিকে এগুলো। আর নূর সব সময়ের মতো আদিত্যের বুকে মুখ গুজল। আজ সারা দিন নূরের অনেক ভালো কাটলো। আজ কতদিন পর আদিত্য ওকে সময় দিচ্ছে। সারা দিন আদিত্য বাসায় আছে। নূরকে নিজের হাতে খাইয়ে দেওয়া, ওকে নিয়ে গল্প করা, ওকে নিজের হাতে রেডি করা, সবই করেছে আদিত্য। বিকেল 4টের দিকে আদিত্য নূরকে নিয়ে বের হয়েছে। নূর জিজ্ঞেস করলে বলেছে ওর জন্য নাকি সারপ্রাইজ আছে, তাই নূরও আর কিচ্ছু বলেনি। এতদিন পর আদিত্যকে পাচ্ছে, এটাই তো অনেক। আদিত্য নূরকে নিয়ে একটা নতুন নির্মিত ভবনের সামনে এলো। নূর দেখলো ভবনের সামনে আরো অনেক লোক দাঁড়িয়ে আছে। ভবনের গেটের সামনে ফিতা টাঙানো আর ফুল দিয়ে সাজানো, যেমনটা কোনো জিনিসের উদ্বোধনের সময় থাকে। আদিত্য নূরকে নিয়ে ওখানে এসে দাঁড়াতেই সবাই তাকে সালাম দিতে লাগলো। নূর বুঝতে পারলো এরা আদিত্যের স্টাফ। কিছুক্ষণ পর আদিত্য নূরের হাতে কাঁচি ধরিয়ে দিয়ে বলল,